আর একেবারে ডান দিকে অভিনেতা অরিত্র দত্ত বণিক। অরিত্রর কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনবো নাগরিক হিসেবে। কলকাতা এবং কলকাতার বাইরেও অরিত্রকে যেতে হয় নিজের পেশার তাগিদে, পেশার প্রয়োজনে। অরিত্রর অভিজ্ঞতা কি বলে? লোডশেডিং আছে কি নেই? অরিত্র, এই রাজ্যে লোডশেডিং আছে না অভিধান থেকে উঠে গিয়েছে? দেখুন, আপনাদের এই প্রেস বিজ্ঞপ্তি একটা সরকারের পক্ষ থেকে আসে, আমি জানি না যে এই বিজ্ঞপ্তিগুলো দেওয়ার আগে এগুলো প্রপার প্রুফিং কেন করা হয় না। আমি একটা রুলসের কথা রেফার করছি আপনাকে, ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস 2020। এটা কেন্দ্রীয় সরকার দ্বারা প্রকাশিত একটি রুল, যেটা গেজেটে প্রকাশিত হয়ে গেছে, অতএব তার মানে এটা অ্যাক্টিভেটেড। এই রিলের আপনি যদি 10 নম্বর এবং 13 নম্বর পয়েন্টটা দেখেন, 10 নম্বর পয়েন্টে রিলায়েবিলিটি অফ সাপ্লাই, এই ক্লজের মধ্যে গেলে আপনি দু ধরনের ইন্ডেক্স দেখতে পাবেন, একটা সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ইন্ডেক্স আর একটা সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স। এবং কেন্দ্রীয় সরকার বলেছে যে প্রত্যেকটা স্টেটের যে ইলেকট্রিসিটি কমিশন আছে, সেই কমিশনের পক্ষ থেকে একটা এরকম ইন্ডেক্স বেঁধে দেওয়া হবে যে কোথায় কতটুকু, কত মিনিট বা কত ঘন্টা পর্যন্ত আমার সার্ভিসে ডিসরাপশন হতে পারে, এবং ডিসরাপশন ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম। ফলে এই কথাটা সম্পূর্ণ ভুল যে কোনো রকম ডিসরাপশন হবে না, কোনো রকম ইলেকট্রিসিটি কাট হবে না, এটা গায়েব হয়ে গেছে সিস্টেম থেকে, এই কথাটা কোনো দিন হতে পারে না। একটা মন্ত্রী তার দপ্তর থেকে এরকম স্টেটমেন্ট দিচ্ছেন কিভাবে আমি জানি না। এবং আমি জানি না যে ইলেকট্রিসিটি আজকের দিনে দাঁড়িয়ে একাধিক, আপনি যদি জাজমেন্ট দেখেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে পরিষ্কার বলা হয়েছে ইলেকট্রিসিটি পার্ট অফ দ্য রাইট টু লাইফ, ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 21। অতএব বিদ্যুৎটা এখন আর কোনো প্রিভিলেজ নয়, বিদ্যুৎটা একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। সেখানে কাউকে যদি বিদ্যুৎ না দেওয়া হয়, আবারও ইলেকট্রিসিটি রুলস 2020 রেফার করলে আপনি 13 নম্বরে একটা কম্পেনসেশন মেকানিজম আছে, এইটা যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে এই সমস্ত মনোপলিস্টিক কোম্পানি যাদের নিয়ে আলোচনা, তারা দেউলিয়া হয়ে যাবে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ওই সাইডি আর সাইফি, এই দুটো ইন্ডেক্সের যে কথা উল্লেখ করলাম, সেই ইন্ডেক্সের বাইরে যদি ইলেকট্রিসিটি কাট অফ হয়, কিংবা আমি যদি অ্যাপ্লাই করছি যে আমাকে ইলেকট্রিসিটি দেওয়া হোক, আমাকে যদি দেওয়া না হয়, তাহলে সরাসরি স্টেট কমিশনের নির্দেশে এই যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে কনজিউমারকে। এই কথাটা কেন্দ্রীয় সরকারের রুলে আছে। সেই সমস্ত রুল মানা হয় না। একটু বৃষ্টি হলো, ঝড় হলো, তারপরে দিনের পর দিন এবং আপনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন যে আমাদের এখানে যে সরকারি কাজগুলো হয়, সেই কাজগুলো কখনো একসাথে হয় না। মানে প্রথমে আগে রাস্তার কাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পরের দিন আবার দেখবেন টেলিফোন লাইনে কাজ করতে এলো, আবার তারপর মানে যতবার খোঁড়া হবে ততবার টেন্ডার, ততবার তার মানে আবার নিশ্চয়ই কোনো একটা করাপশনের গন্ধ। তার মানে সরকারি সিস্টেমটাকে অপটিমাইজভাবে চালানোর কোনো উদ্দেশ্যই বোধহয় সরকারের নেই। সেই কারণেই একটা কাজ বারবার করে হয়। আর মেনটেনেন্স, যে মনোপলিস্টিক কোম্পানিকে দীর্ঘদিন ধরে, প্রথমত গভর্নমেন্ট কেন মনোপলি এন্ডোর্স করছে আমরা জানি না। কনজিউমারের কাছে তো অপশন থাকা উচিত, যেরকম টেলিকমের ক্ষেত্রে আমার এই সিমটা ভালো লাগছে না, ওই অপারেটরের কাছে যাব। একমাত্র দেখুন ইলেকট্রিসিটি, যেখানে আপনার হাতে কিচ্ছু নেই, আপনাকে যে প্রোভাইডার চাপিয়ে দেওয়া হবে, ইউ আর বাউন্ড টু রিসিভ দ্যাট সার্ভিস। এটা কেন হচ্ছে একটা এরকম মার্কেটে আমি জানি না। এটা কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট উভয়ের দেখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই কম্পেনসেশনের জন্য সরকারকে এটা দেখতে হবে যে যে ভেন্ডারকে আমি দিয়েছি দায়িত্বটা, সে জিনিসপত্র মেনটেন করছে কিনা। দশকের পর দশক ধরে কোনো কাজকর্ম মেনটেন হচ্ছে না। যখন একটা ম্যাসিভ ন্যাচারাল ক্যালামিটি হয়ে যাচ্ছে, কোনো কিছু করা যাচ্ছে না, তখন রাতারাতি একেবারে তার সারাই করতে বেরোচ্ছে, এই পোল ভাঙতে বেরোচ্ছে, ওই করতে বেরোচ্ছে। মানে সবসময় সব কিছু হয়ে যাওয়ার পরে মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে, তখন লোকেদের মনে হবে যে এবার বোধহয় কিছু একটা করা উচিত, তখন মাঠে নামছে। তার আগে এদের টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সুব্রতবাবু আপনার কাছে আসবো, তার কারণ অরিত্র একটি কথা বলছিলেন যে এদেরকে কেউ ধরে না কেন, এদের জরিমানা হয় না কেন? কেন জরিমানা হয় না অরিত্রবাবু? বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা তো রয়েছে রাজ্য, অন্য রাজ্যের মতো, সেখানে কোনো শুনানি হয় না, কেউ যায় না? দেখুন, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন হচ্ছে একটা নমিনেটেড বডি, ইট ইজ নট ইলেক্টেড বডি, এবং নমিনেটেড বাই সেই রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, ন্যাচারালি যে রাজ্যে যে সরকার, সেই সরকারের দ্বারা মানে নিয়োজিত যে নিয়ন্ত্রণ কমিশন, স্বাভাবিক সে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে তার সিদ্ধান্ত নেবে, এটাই নিয়ম। তার মানে বলছেন এই রাজ্যের সরকারের অঙ্গুলি হেলন আছে বিদ্যুতের দাম বাড়ানোতে? সবসময়তেই আছে। একটা কথা স্পষ্ট করে, হ্যাঁ অবশ্যই, আমি সেটা আগেও ছিল, সেটাও জানি, সেটাও মানি। আচ্ছা সুব্রতবাবু, একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে। এই রাজ্যের সরকারের অঙ্গুলি হেলন না হয় আছে, বুঝলাম, বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার চাইলে তাহলে বিদ্যুতের দাম বেড়ে যেতে পারে, আমাদের সাধারণ মানুষের কিছু করার নেই। মানে আমার দেওয়ার ক্ষমতা আছে কি নেই তা নিয়ে আমার বিরোধিতা করবার কোনো জায়গা নেই, এতটাই কি একপেশে আইনটা? দেখুন, ভারতবর্ষের স্বাধীনতার পর 1948 সালে প্রথম বিদ্যুৎ আইন হয়। সে আইনে ছিল নো প্রফিট নো লস, বিদ্যুৎকে সরবরাহ করতে হবে। সেই আইনকে পাল্টিয়ে 2003 সালে বিদ্যুৎ আইন 2003 আনা হলো, যেটা হচ্ছে ওপেন করে দিল ফ্লাড গেট মানে বেসরকারিকরণের।
যার ফলে আজকে ভারতবর্ষের টোটাল যা পাওয়ার জেনারেশন হচ্ছে তার 50% বেশি উৎপাদন করছে প্রাইভেট পাওয়ার প্রডিউসাররা। বেশ, এইভাবে যে বেসরকারিকরণ শুরু হয়ে গেছে ভারতবর্ষে, তার রেজাল্ট হচ্ছে এইগুলো। আমাদের পশ্চিমবাংলায় কি হচ্ছে, উনি যে এতক্ষণ যেটা কথাগুলো বললেন, কথাগুলো শুধু কি পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের কোন রাজ্যে হচ্ছে না, সমস্ত রাজ্যে একই ঘটনা ঘটছে। এবং তাদের টার্গেট হচ্ছে, মূল টার্গেট হচ্ছে হাউ টু আর্ন ম্যাক্সিমাম রেভিনিউ ফ্রম দ্য কনজিউমার্স। কোনো পরিষেবা কেউ খেয়াল করে না, শুধু আমাদের পশ্চিমবাংলায়, এটা সারা দেশে রয়েছে। বেশ, সারা দেশের থেকে তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা কিছু নয়। একদম আলাদা। এবার আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, তাহলে অন্তত এই একটা ক্ষেত্রে, অন্যান্য দিন অন্য অনেক কিছু নিয়ে আলোচনা, আজকে যেহেতু শুধু বিদ্যুৎ নিয়ে আলোচনা, তাই বলছি অন্তত এই একটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তাহলে রাজ্য ছাড়া না, আমার দেশ ছাড়া নয়, সারা দেশের সঙ্গে পা মিলিয়ে চলছে। এগিয়ে না পিছিয়ে, মানে এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা? দেখুন, অরিত্রবাবু বা আমাদের এবেকার যিনি নেতা রয়েছেন তিনি যেটা বললেন সেটা বেসিক্যালি পুঁজিবাদের বিরুদ্ধে একটি অবস্থান। অরিত্রর পক্ষে নিল একরকম, যে মার্কেট ইকোনমি, সেখানে মনোপলি না থাকা, অনেক প্লেয়ার্স থাকা, এটা এক অর্থে পুঁজিবাদের যে ওপেন মার্কেটের কথা বলা হয় তার পক্ষে অবস্থান। এবং সুশান্তবাবু, যদি আমার ভুল না হয়, উনি তার বিপক্ষে অবস্থান নিলেন। তো যার ফলে এই প্রফিটের প্রশ্নে, মুনাফার প্রশ্নে, শুধুমাত্র বিদ্যুতের ক্ষেত্রে কেন, সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, এরকম বেসিক রাইট বলতে যেগুলি বোঝায় একজন নাগরিকের যে অধিকার, পরিষেবা বলুন বা অধিকার বলুন, যাই বলুন, সেগুলি পাওয়ার ক্ষেত্রে যত রকম সেক্টর আছে প্রত্যেকটা ক্ষেত্রে এই বিতর্কটা রয়েছে যে পুরোটাই কি স্টেট কন্ট্রোলড হবে, স্টেটের হাতে থাকবে, নাকি সেটা ওপেন করে দেওয়া হবে। এই নিয়ে আমরা দীর্ঘ সময় মূলত কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে একটা নীতিগত লড়াই ইত্যাদি আমরা দেখে এসেছি। বামপন্থীরা তার বিপক্ষে দাঁড়িয়েছে, এটা পক্ষে দাঁড়িয়েছে। রাজ্য সরকার যদি না চায়, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কয়েকদিন আগে যে একটি সংস্থা বিদ্যুতের দাম বাড়িয়েছে, তিনি জানতেন না, আমাদেরকে জিজ্ঞাসা করলেন, এরকম বললেন, শুনলাম সামনে ওপেনলি বললেন। তার সরকার যে বাড়িয়েছে সেটা নিশ্চয়ই জানেন। আর দুই হচ্ছে, যদি তাকে না জানিয়ে দামটা বেড়ে থাকে, তাহলে ওই সংস্থার ওই দপ্তরের সামনে বা সদর দপ্তরের সামনে যদি কেউ, যে কেউ, আজকে সজলবাবুরা যেতে চাইছেন, কালকে ইন্দ্রজিৎ বাবুরা যেতে চাইতে পারে, কালকে, হ্যাঁ, তো যদি কেউ ওখানে গিয়ে বিক্ষোভ দেখাতে যায়, অসুবিধা কোথায়? মানে তারা তো অন্য কোনো কারণে যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসের পাল্টা কোনো সমাবেশ করতে যাচ্ছে, তারা যাচ্ছে বিদ্যুতের দাম কমানোর দাবি নিয়ে। ভিক্টোরিয়া হাউসের সামনে অ্যাবেকারই একাধিক মিটিং বা মিছিল আমি নিজের চোখেই দেখেছি। আমি জানি না সেক্ষেত্রে তাদেরকেও সবসময় হাইকোর্টে গিয়ে অর্ডার আনতে হয়েছিল কিনা, সেটা সুশান্তবাবু বলতে পারবেন। তারা তো আরো বড় সমস্যার কথা, মানে বিজেপিকে অর্ডার আনতে হয়। হ্যাঁ, আমি এইটাই বলতে, এক্স্যাক্টলি, যে বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা কি আলাদা কিনা, এই প্রশ্ন যদি বলেন যে হ্যাঁ এটা আলাদা, কারণ বিজেপির বিগত একটি বড় কর্মসূচি নবান্ন অভিযান যেটা হয়েছিল, যেখানে শুভেন্দুবাবু বেরোনোর আগেই ঘরে ঢুকে পড়েছিলেন, সেই অভিযানে আমরা দেখেছিলাম যে বড়বাজার এলাকা বা এসপ্ল্যানেড এলাকাতে যেটা হয়েছিল সেটা কোনো রাজনৈতিক দলের কর্মীরা করেন না। পাতি গুন্ডামি বা মাস্তানি বা রাফিয়ানদের মতো যে ব্যবহার তারা সেখানে করেছিলেন, পুলিশের উচ্চকর্তার মেরে হাত ভেঙে দিচ্ছেন, রাস্তার উপর ফেলে মারছেন, এইসব আমরা দেখেছি। আমি বলছি ওই সংস্থার অফিস দপ্তর, প্রশ্নটা শুধু দপ্তরের নয়, এই কারণে নয়, ভিক্টোরিয়া হাউস এসপ্ল্যানেডের যে অঞ্চলে অবস্থিত, অত্যন্ত ব্যস্ত অঞ্চল, এবং সেখানে আশপাশে যে পরিমাণ মানুষের যাতায়াত, এবং সেখানে একটি মসজিদের উপস্থিতি, আমি ক্যাটাগরিক্যালি বলছি এই কারণে যে এই বিজেপি এমন একটি দল যারা রাজনীতির নামে স্রেফ হিন্দু মুসলিম বিভাজন ছাড়া আর কিছু বোঝে না, উস্কানি ছাড়া আর কিছু বোঝে না, যার ফলে তাদের অনুমতির ক্ষেত্রে হাইকোর্ট যে অনুমতি দিয়েছে, আমি জানি না, আমি অন্তত ব্যক্তিগতভাবে সমর্থন করতে পারছি না, এই কারণে যে ওইখানে যদি কিছু অশান্তি হয় হাইকোর্ট কিন্তু মোটেই দায় নেবেন না। একটা ছোট্ট প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন, আপনি যে শর্ত দিলেন, আমার শর্ত দিন, হাইকোর্টে শর্ত দিবেন, আপনি যেগুলো বলছিলেন, 1000-এর বেশি লোক থাকবে না, আপনি যে কথাগুলো বলছিলেন তাতে হুবহু আমার মনে পড়ে যাচ্ছিল যে, না, তাতে আমার হুবহু মনে পড়ে যাচ্ছিল যে মদের দোকানের লাইসেন্স কোথায় কোথায় দেওয়া যায় না, 500 মিটারের মধ্যে কি কি থাকলে দেওয়া যায় না, ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি। আপনি যা বলেন আমার মনে হচ্ছে এগুলো যেখানে যেখানে আছে তার 500 মিটারের মধ্যে বিজেপিকেও কোনো আন্দোলনের লাইসেন্স দেওয়া যাবে না, মানে অনুমতি দেওয়া যাবে না। এইটা আপনারা হাইকোর্টে গিয়ে বলছেন না কেন যে এরকম একটা দল? না, আন্দোলন তো দূরের কথা, আমার ব্যক্তিগত, তাই এটা হাইকোর্টে গিয়ে বলছেন, এটা আমার ব্যক্তিগত মত। এবার ব্যক্তিগত মত, ন্যাচারালি বিজেপি যেহেতু রেজিস্টার্ড একটা পলিটিক্যাল পার্টি, সেটা আন্দোলন করবেই, কিন্তু ল অ্যান্ড অর্ডার, তাহলে সেই আন্দোলনের মাঝখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষের সামনে আপনারা এটা এইভাবে প্রতীয়মান হতে চাইছেন যে আপনারা বিদ্যুতের দাম বৃদ্ধির পক্ষে, নাহলে ওটা আটকানোর কারণ কি? ওখানে অ্যাবেকাকে আটকানো হয়েছে কি আমি যতদূর জানি এরকম ভাবে কখনো হয়নি, বা ইন্দ্রজিৎ বাবুদের ক্ষেত্রে এটা হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু বিজেপির ক্ষেত্রে আমাদের কোনো মিটিং মিছিলের পারমিশন আমরা পাই না। বেশ, কিন্তু বিজেপির ক্ষেত্রে ওটা নাকি এরকম ভাবে বলা হয়েছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া হাউসের সামনে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকারের এরকম অ্যাটিটিউড, ওই জায়গায় কেবলমাত্র 21শে জুলাইয়ের সমাবেশ হবে, আর কিছু হবে না। যদিও এটা অগণতান্ত্রিক,
এটা আমার মনে হয় যে কোনো মিটিং মিছিলের পারমিশন যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাদের থাকে সেই জায়গায় তাদের দেওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটা কথা শুধু একটা কথা শুধু বুঝতে পারছি আপনার ওপিনিয়নটা কি যে বিজেপির আরে তৃণমূল আর বিজেপি তো আলাদা দল বলে আমরা মনে করি না। আজকে যে তৃণমূল কালকে নিজেরাই কমিটি মিটিং এ রেজোলিউশন পাস করা বসে আছে একটা সময় তৃণমূল ছিল আমরা ব্যক্তিগত জায়গায় থেকে শুরু করে আমি একটা কথা শুধু আলাদা দল এক মিনিট একটা কথা অনির্বাণ